নর্মাল ডেলিভারির পরও কেন থাকতে হয়েছিল আমাকে আইসিইউতে? কি হয়েছিল আমার সাথে? এত আনন্দের মাঝেও কেন আমার পরিবারের মাঝে নেমে এলো দুঃখের কালো ছায়া? নিয়তি নাকি অবহেলার এই পরিণতি? দিনটি ছিল 13 সেপ্টেম্বর 2021 সাল। প্রতিদিনের মতো আজও আমার সে একই রুটিন। আমার বড় মেয়ে মারিয়াম, ওর বয়স তখন 22 মাস। ওকে নাস্তা করিয়ে নিজে নাস্তা করে চলে গেলাম রান্নাঘরে। কি রান্না হবে তা দেখার জন্য। ঘড়ির কাঁটা সকাল 11টা ছুঁই ছুঁই। হঠাৎ করেই কোমরটা ব্যথা করছে। আসলে প্রেগনেন্সিতে কোমর ব্যথা, পিঠ ব্যথা এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার। প্রথমে খুব একটা খেয়াল করিনি, কিন্তু পরে যখন দেখলাম ব্যথাটা বাড়া শুরু করেছে, তখন বুঝতে আর বাকি রইল না, আমার লেবার পেনে উঠে গিয়েছে। নতুন মেহমানকে দেখার উত্তেজনা সবার চোখে মুখে তখন ফুটে উঠেছে। সাথে আমার কষ্ট লাঘবের দোয়াও আল্লাহর কাছে তারা করে যাচ্ছে। যখন আমরা খুব বেশি এক্সাইটেড থাকি, তখন আমরা নাও খাওয়া সবই একদম ভুলে যাই। আমার সাথে ঠিক তেমনটাই হয়েছিল। পেটে ক্ষুধা, কিন্তু খেতে পারছিলাম না। মনে হচ্ছিল কখন আসবে, কিভাবে সব ঠিকঠাক হবে নাকি, এসব চিন্তা করতে করতেই বুকটা কেমন ধুকধুক করছিল। হসপিটালে এসে পৌঁছাতেই ব্যথাটার তীব্রতাও বাড়াতে শুরু করে দিয়েছে। চিন্তা ও ব্যথার সন্ধিক্ষণে সে কাঙ্ক্ষিত সময় চলে এলো, যখন হেড নার্স এসে বলল লেবার রুমে যাওয়ার সময় হয়ে গেল। ওই সময় বুকের ভেতরটায় একটা মোচড় দিয়ে উঠল, কারণ আমার হাজব্যান্ড আমার জন্য খাবার আনতে গিয়েছিল, সে ওখানে উপস্থিত ছিল না। তাই আমার পা লেবার রুমের দিকে বাড়ছিল ঠিকই, কিন্তু মন পড়েছিল সে কখন আসবে ওখানে। একদম পারফেক্ট টাইম। লেবার রুমে ঢুকতেই সে চলে আসে। আর আমি মনে হয় প্রথম যে লেবার রুমে বসে স্যান্ডউইচ খেয়েছি, আর এত পেইনের মধ্যেও 2টা স্যান্ডউইচ খেয়ে ফেলেছি। বড়দেরকে বলতে শুনেছি সেকেন্ড বেবি হওয়ার সময় নাকি তেমন পেইন হয়। আমার পেইনের তীব্রতা দেখে আলিফ লায়লা সোফা নিসবার মতো তাদের ঘাটটা মুটকে দিতে ইচ্ছে হচ্ছিল। আসলে মা হওয়াটা সোজা না কখনোই, হোক সেটা নর্মাল অথবা সিজারিয়ান ডেলিভারি। একটা মেয়ের জন্য মা হওয়ার এই সময়টা, বিশেষ করে ডেলিভারির সময়টা খুবই ক্রুশিয়াল। বিদেশে ডেলিভারির সময়টাতে একজনকে অ্যালাউ করে ওটিতে, কারণ তারা মায়ের সাইকোলজিটাকে খুব ভালোভাবে বুঝে। প্লাস হাজবেন্ডকেও রিয়েলাইজ করায় ইটস নট দ্যাট ইজি টু বি এ মাদার। আমাদের দেশেও এটা করা উচিত, কারণ ডেলিভারির এই সময়টাতে একজন মা তার পাশে তার প্রিয়জনকে, স্পেশালি তার হাজবেন্ডকে এক্সপেক্ট করে তার পাশে। তেমন কিছু না, শুধু তার পাশে থেকে তার মাথায় হাত বুলিয়ে সাহস দেওয়াটাই তখন অনেক। আমার মনে আছে, আমার ডেলিভারি রুমের ডোর লক হওয়ার আগ পর্যন্ত অশ্রুসিক্ত নয়নে শুধু আমি আমার হাজবেন্ড, মা আর বোনের দিকে তাকিয়েছি। দরজার এই পাশে আমি আর ও পাশে তারা। আমরা সবাই নিজেদেরকে খুব হেল্পলেস মনে করছিলাম। অসহায়ত্ব, তীব্র ব্যথা, এমনকি নিজের সাথে এক ধরনের যুদ্ধের ময়দানে সন্তানের প্রথম কান্না শুনতে কান পেতে থাকা আমি। এর নামই হচ্ছে মা। কি অদ্ভুত, তাই না? আলহামদুলিল্লাহ, তার প্রথম কান্না শুনতে পেতেই নিজের কষ্টের হিসাব নিকাশ থেকে আনন্দের সংখ্যাটা বেড়ে গেল। ডক্টর বলে উঠল আমার মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ, একদম লাল টুকটুকে মেয়ে আমার কোল জুড়ে এসেছে। আমার মেয়েকে ফ্যামিলি মেম্বারদের কাছে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাকে কেবিনে দিয়ে দেওয়া। কেবিনে দিতেই আমাকে গরম কিছু খেতে বলেছিল, তাই আমাকে দুধ খেতে দেওয়া হয়, আর ওটা খেতেই আমার বমি হয়ে যায়। সবাই যখন নতুন মেহমানকে নিয়ে ব্যস্ত, তখন মাথা ব্যথা যেন আমাকে ঝাঁকড়ে ধরেছে। আমার সদ্যজাত বাচ্চাটাকেও আমি ভালো মতো আদর করতে পারছিলাম না। মাথা ব্যথাটা না খুব প্রচণ্ডও ছিল না, খুব কমও ছিল না, কিন্তু অনেক বিশ্রীভাবে করছিল। নর্মাল ডেলিভারিতে যেহেতু একদিন থেকেই রিলিজ দিয়ে দেয়, তাই আমার বড় মেয়েটা, যার বয়স 22 মাস ছিল, সেও আমার মা, বোন আর হাজবেন্ডের সাথে হসপিটালেই থেকে যায়। ঘড়িতে রাত 10টার মতো বাজে। আমি একজন খালার সাথে ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যেতেই আমি মাথা ঘুরিয়ে পড়ে যাই। আর যখন জ্ঞান ফিরে, তখন আমি বেডে ছিলাম। আমার প্রেশার লো হয়ে গিয়েছিল, তাই আমাকে স্যালাইন দিয়ে রাখে। আমার বাচ্চাদেরকে দেখছিলাম, দুজনেই ঘুমাচ্ছিল। আমার হাজবেন্ড আমাকে চেয়ার আপ করার জন্য হাসাতে থাকে, কিন্তু সবাই যে ভয় পেয়েছে তা তাদের ফেসে দেখেই বোঝা যাচ্ছে। এরপর যখন আমি চোখ খুলি, তখন আমি নিজেকে এইচডিইউতে পাই। এইচডিইউর ফুল ফর্ম হচ্ছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট। বলতে পারেন এটাকে আইসিইউর ভাইরা ভাই। ক্রিটিক্যালি ইল হলে এই ইউনিটগুলোতে ট্রান্সফার করা হয়, আর আমার অবস্থাও ঠিক তেমনটাই হয়েছিল সেই রাতে। সদ্যজাত সন্তানকে কি আদৌ আমি কোলে নিতে পেরেছিলাম, নাকি ভয়াবহতা আরও বেড়ে গিয়েছিল? জানতে হলে চোখ রাখুন দ্বিতীয় পর্বে।